পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা। পর্ব সংখ্যা ১৩। সাহসী সৈনিক জাভিয়ান রোহনকে আমার দ্বিতীয় কন্যা জেসমিনের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে আমার সুপ্রিয় অতিথিবৃন্দ এবং আমার রাজ্যের সকলকে আজ এই মহান দিনে সুখবরটা দিতে চাই। রাজা ইলহামের এমন আচানক বক্তব্যে সকলে চমকিত। সবচেয়ে বেশি অবাক জাভিয়ান নিজে। তার পা থেকে মাথার তালু ক্রোধে মত্ত, তামাটে কানের কিনারায় রক্তিম আভাস সুস্পষ্ট। এমন একজন দায়িত্ববান রাজা এমন ছলনা কিভাবে করতে পারে, তাও ভরা মজলিসে? তার কি কোনো জ্ঞান নেই? একটা বার পরক্ষণে মনে আসে সেদিন কায়নাত তাকে এ ব্যাপারে বলতে চেয়েছিল বা কিছুটা বলেছিল, যা সম্পূর্ণ উপেক্ষা করে জাভিয়ান, যার সুযোগ নিয়ে এই ষড়যন্ত্রের পিছনে কায়নাতের হাত আছে বলে মনে করে এই বলিষ্ঠ সৈনিক। তবে ঘটনাটা নিয়ে সে কায়নাতের সহিত আলোচনাকে অকাজ বলে মনে করে। তার যত কথা হবে স্বয়ং ক্রিংয়ের সাথেই হবে। ঘটনায় জাভিয়ান না যতটা অবাক, তার চেয়েও সহস্রগুণ বেদনায় আইনাজ কায়সার নামক মেয়েটি। যদিও জানে না সে কিসের পীড়ায় বুকটা এমন ধক করে উঠেছে তার, কিন্তু কিছু একটা অনুভব তো করল, তাও জাভিয়ানকে নিয়ে। মেয়েটা রাখিতে অশ্রু আসে। ওই যে দূরে দাঁড়ানো সৈনিকের অভাব দেখতে পাচ্ছে না, ঝাপসা দৃষ্টির দরুন নাকটা পিট পিট করে ওঠে। কেন তার এমন কষ্ট লাগছে? প্রিন্সেস জেসমিনের বিয়ে হবে তাই, নাকি জাভিয়ান রোহান অন্যের হয়ে যাবে তাই? জানে না অগোছালো মেয়ে। জীবনের প্রথম হয়তো কোনো সংবাদ মেয়েটাকে এতটা বেদনার সৃষ্টি করল। সকলের করতালিতে মুখরিত পরিবেশ। প্রিন্সেস জেসমিনের ভাবভঙ্গি মেয়েটা দেখতে পাচ্ছে না। খুব করে বাথরুম চেপেছে তার দুঃখে। শাড়িটা কোনোভাবে ধরে দৌড়ায় আয়নাজ। যেতে যেতে ম্যারিকে বলে ওঠে, আমি ওয়াশরুমে যাচ্ছি, এরপর কটেজে চলে যাব, মাকে বলে দিস। ম্যারি তার পিছে ছুটতে গিয়েও গেল না, কারণ জাভিয়ান রোহন তার হাতের লাল রাঙা ডিংসের গ্লাস ফ্লোরে ফেলে কাঁচ ভাঙার শব্দ, তার দিকে সকলে উৎসুক নজর। সাত পাঁচ চিন্তা না করে জাভিয়ান হুল্লোড় করে বলে, আই এম নট ইন্টারেস্টেড। তার এমন বাক্যে গোটা পরিবেশ থমথমে হয়ে যায়। কানাকানে ফিসফিস শব্দে চারদিক আন্দোলিত। কি থেকে কি হয়ে গেল? প্রিন্সেস ইনারা জানতো এমন কিছুই হবে, কারণ কায়নাতের দেওয়া ইনফরমেশনে জাভিয়ানকে দেওয়া সারপ্রাইজ বেজ্জতি ছাড়া কিছুই বয়ে আনবে না। কি বলছো জাভিয়ান? তুমি জেসমিনকে পছন্দ করো না? রাজা ইলহামের এমন প্রশ্নে ফিসফিস শব্দ আরও বেড়ে যায়। অপমানে মুখটা এতটুকু হয়ে আসে কিংয়ের, কিন্তু কিছু করার তো নেই। জাভিয়ান যেটা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ ফয়সালা। জেসমিন আতঙ্কিত দৃষ্টিকে পুরুষটাকে দেখে যে রেগে এখন চেহারা পরিবর্তনের নেয়। না, ব্যাপারটা এইখানেই ক্লোজ করুন। এমন একটা ঘটনার মাঝেও জাভিয়ানের মুখের উত্তর দিচ্ছে ঠিক, কিন্তু দৃষ্টি তার অগোছালো রমণীকে খুঁজছে। মেয়েটাকে সে দেখেছে না, তার মা বাবা ভাই, ওই যে মেয়েটার সঙ্গী, সবাইকে দেখছে। উপস্থিত সকলে, কেবল ওই দুষ্ট বালিকা ব্যতীত। কিং খুবই লজ্জাবোধ করলেন। আশেপাশে কায়নাতকে খুঁজেও লাভ হয়নি। বদ ছেলে ঝামেলা পাকিয়ে পালিয়েছে। রাজ্যের সকলের সামনে এমন নাস্তানাবোধ হওয়াতে তার সুর যেন বেরোচ্ছে না গলা থেকে। প্রিন্সেস জেসমিন যতটা খুশি ছিল, এখন তার আকাশসম অন্ধকার মুখে ভাসমান। এতটা অপমানিত হবে সে জনসমক্ষে কখনো ভাবেনি। সে তো ভেবেই নিয়েছিল জাভিয়ান তার উপরে আগ্রহী। মাঝে মাঝে তাদের দৃষ্টি মিলত। জাভিয়ান তো প্রায় তাদের তিনজন তথা আয়নাজ, মেরি, জেসমিনের পানে দৃষ্টি দিত। তাহলে কাকে দেখার জন্য? আয়নাজ, মেরি দুজনের কথা ভাবলেই তার মাথায় আসে কখনো না। সে ভেবে পায় না, সিদ্ধান্ত নেয় জাভিয়ানকে জেসমিন কখনো বোঝেইনি। কিং ইলহাম কি বলবে ভেবে কুল দেখল না। লজ্জায় পড়েছে ব্যাপক। অন্যদিকে বিরক্ত জাভিয়ান আয়নাজকে দেখতে না পেয়ে কিং কিছু না বললে সে নিজে থেকে উত্তর দিয়ে তার খরগোশটাকে খুঁজতে যাবে। সে মনে মনে তেজি সুরে আওড়ায়, স্মল বি, আই নিড ইউ রাইট নাও। রাজা ইলহাম কিছুটা দোটানায় ভোগে। কি দিয়ে শুরু করবে ভাবতে পারছে না যেন। জাভিয়ান ভ্রু কুচকে সেদিকে থমকে রইল, অথচ তার মাথায় অগোছালো রমণীর শাড়ি পরিহিতা প্রতিচ্ছবি কিলবিল করছে। জাভিয়ান রোহান তার সাথে রাত কাটাতে কত দেয়? গোল্ড দেয় নাকি ইটালিয়ান মুদ্রা? কায়নাত দাঁড়িয়ে ওয়াশরুমের সম্মুখে, বুকের সাথে হাত গুটিয়ে। তার পরিহিত প্রিন্স কোটে সোনার বোতাম স্থায়ী। আয়নাজ ওয়াশরুম থেকে বেরিয়ে লোকটিকে দেখেই পায়ের তলার মাটি হারায়। তার মস্তিষ্ক অত্যন্ত বেদনাদায়ক। সে ওয়াশরুমে বসে বুঝেছে তার মন কেন খারাপ, কার জন্য খারাপ, কিন্তু সেই মন খারাপের কোনো মানে হয় না। ওই কঠোর সৈনিকের সাথে বিয়ে হবে প্রিন্সেস জেসমিনের, কিন্তু সেটা ভেবেই কেমন কান্না পাচ্ছে তার। কেঁদেছেও বসে বসে কিছুক্ষণ। আর এখন কায়নাতের এমন এলোমেলো কথা শুনে আয়নাজের অন্তর ভারী হয়।
তার সকল বোকা কথা, দুষ্টুমি এসব লোপ পায় প্রিন্স কায়নাথকে দেখলে। এমন বাজে কথা শুনে কায়নাথ উত্তর দেওয়াই ভুলে বসে। চোখ তুলে তাকালে লম্বাটে কায়নাথ ঝুঁকে তার নিকট। স্পিক আপ স্লট, কত দিব এক রাতের জন্য? সরুন, ভঙ্গুর সরে বলে আয়নাজ। তার সাথে বেয়াদবি করাও যাবে না, বাড়তি কথা বলাও যাবে না। পাছে গর্দান যাওয়ার নির্দেশনা দিলে বা গুহায় ঢুকিয়ে আটক যদি করে। হাউ ডিয়ার ইউ, আমাকে সরুন বলার সাহস কিভাবে হয় তোর? কায়নাথ শক্ত হাতে আয়নাজের বুকের উপরে শাড়ির আঁচল খামচে ধরে। চোখ তার অসহ্যকর লালসা নাকি ক্রোধ বোঝা গেল না। আয়নাজ ভয়ে এতটুকু হয়ে আছে। তার আখির ফাঁকি অশ্রুর রোনাদল, চোখের পাতা কেঁপে উঠছে। কায়নাথ তার ঝাপটানো থাবায় আরও কাছে টানে তাকে। কপালে টোকা দিয়ে বলে, জাভিয়ান ছুঁয়ে দিল তো এভাবে কাঁদিস না, তাই না? আমার বেলায় কেন? প্রিন্স কায়নাথ, আপনাকে কি কিং ইলহাম জরুরি তলবে ডেকেছেন? দূর থেকেই এমন কণ্ঠস্বর ভেসে আসছে। রাজমহলের কেউ হাতের মাইক দ্বারা তার গোপন খোঁজে জারি। কায়নাথ অত্যন্ত বিরক্ত হয়, তবে আয়নাজের সুন্দর চোখ জোড়ায় আরেকবার নজর বুলিয়ে নেয় দ্রুত। মেয়েটার নাকের পানি ঠোঁট অবধি এসে পৌঁছায়। সেটা দেখে নাক সিটকে দূরে ঠেলে তাকে লম্বা লাথিতে তার পায়ে আঘাত করে ওয়াশরুমের মেঝেতে ফেলে দেয় আয়নাজকে। তোর এই ছোট্ট শরীরে আমার নামের দাগে ভরিয়ে দিব, মাইন্ড ইট। প্রিন্স কায়নাথ হেঁটে যাচ্ছে মাইকের কথা অনুসরণ করে। এমন বাজে বাজে কথাবার্তায় গা ঘিন ঘিন করে আয়নাজের। সে অগোছালো, চঞ্চল, একটু বোকা, কিন্তু মায়া মর্যাদা অনেক। শাড়ির সেই ফেব্রিক দিয়ে নাকের পানি মুছে নেয় মেয়েটা। ফলস্বরূপ তার পলক চামড়া কিছুটা ছিলে আসে। জ্বলনের তাড়নায় আরও বেশি কান্না পায় তার। কয়টা দুঃখে সে কষ্ট পাবে ভেবে পায় না। সব কিছুর দুঃখে ফিকে পড়ে জাভিয়ানের কথা মনে এলে তবে সিদ্ধান্ত নেয় আজকে থেকে আর এই মহলে প্রবেশ করবেই না সে, কোনো অনুষ্ঠানেও না। পরক্ষণে রমণী উঠে বসে ধীরে। এত জোরে লাথি পড়েছে পায়ে তার, উঠতেও কেমন দ্বিধা। এর মাঝে আয়নাজ খেয়াল করে ওয়াশরুমের বাইরে আবারও পায়ের শব্দ, ঠক ঠক জুতোর হুঙ্কার। এমন জুতোর শব্দ উচ্চবিলাসী মানুষদের, যেমনটা হয় জাভিয়ান আর কায়নাথ হাঁটলে। জাভিয়ানকে তার খোঁজে এসেছে, অথচ নিজেই গালে হাত রেখে উত্তর দেয়, উনি আর আসবেন না আয়নাজ, কখনো আসবে না। উনি এখন প্রিন্সেস জেসমিনের। কায়নাথ আসার শঙ্কায় মেয়েটা কোনোভাবে উঠে দৌড়ানোর তলবে। স্বামী ব্যতীত অন্য কারো ভোগপণ্য সে হবে না, কখনো না। কোনোভাবে বেসিন ধরে দাঁড়ালে বুঝতে পায় তার পায়ের হাড়ে মারাত্মক ব্যথা। তাও দৌড়াতে তো হবে। সে ওয়াশরুম থেকে আলগোছে বেরোতে নিলে তাকে কাঁধে তুলে নেয় কেউ। মেয়েটা চিৎকার করার সম্ভাবনা জেনে আগে থেকেই লোকটা উল্টো হাতে তার মুখ চেপে ধরে। জাভিয়ান, এটা জাভিয়ান রোহান। এই সুবাস আয়নাস চেনে, কিন্তু সে কেন আবার আয়নাসকে স্পর্শ করেছে? বাগদত্তা লোকটা প্রিন্সেস জেসমিনের। আশ্চর্য, আয়নাস বড্ড নড়াচড়া করে, কিন্তু সম্ভব হচ্ছে না। লোকটা তার কোমর চেপে আছে শক্ত করে। মুখের নড়নও অসম্ভব, তার সব দাঁত না ঢুকে যায় মাংসের আঁচ। মেয়েটা যতটা দুঃখে ছিল এখন ততটাই উত্তেজিত। জাভিয়ান করতে চাচ্ছে কি তার সাথে? আর এইভাবে কাঁধে উঠিয়ে নেওয়া কোন ধরনের আচরণ? আয়নাজ খেয়াল করে মহলের একটা চিকন রাস্তা ধরে জাভিয়ান তুলে নিয়ে যাচ্ছে তাকে। কি হচ্ছে এইসব? যদিও সে জানে জাভিয়ান উল্টাপাল্টা কিছু করবে না, তাও মনটা ছটফট করে। কায়নাত টের পেলে তাদের হাতে নাতে ধরলে একদম ইজ্জত নিয়ে ছাড়বে। জাভিয়ান প্রবেশ করে রাজমহলের থিয়েটারের একটা গোপন কক্ষে, যেখানে না আছে কোনো গার্ড, না আছে কোনো সুরক্ষা। এটা মূলত একটা ওয়েস্ট কক্ষ, অর্থাৎ বাতিল। তারা দুইজন যে মজলিস থেকে গায়েব সেটা কারো মাথায় আসার কথাও নয়। এক তো কায়নাজ ভাবছে আয়নাজকে অপমানের কারণে আয়নাজ কেঁদে কেঁদে বাসায় যাবে পায়ের ব্যথা নিয়ে। আর দ্বিতীয়ত জাভিয়ান যখন প্যালেস থেকে যাচ্ছিল তখন তার ঘোষণায় শুনেছে সে ফরেস্টে যাচ্ছে শিকারে। আর ম্যারি এলিকে আয়নাজের কথা শুরুতেই জানিয়েছে। মেয়ের শরীর ভালোর দিকে চিন্তা করে এলি শান্তি পায়। মেয়ে কটেজে ফিরেছে শুনে বাদ বাকি সবাই প্রিন্সেস ইনারার বিয়েতে ফোকাস করেছে। কানে কানে টপিক আবার প্রিন্সেস জেসমিনের না হাওয়া বাগদান নিয়ে। সবাই যেন এক অন্যরকম উৎসবে মেতেছে। বিয়ের অনুষ্ঠান শেষে অনেক সময় বাকি এখনও। অত্র কক্ষের সুইচ বোর্ড টিপে জাভিয়ান আলো জ্বালায়। মেয়েটাকে কাঁধ থেকে নামালে বুকটা ধক করে ওঠে আয়নাজের। এই কক্ষের একপাশে দেয়ালটা পুরোটাই আয়নার তৈরি। তার এলোমেলো শাড়িতে অনাবৃত সফেদ পেটের দিকে দৃশ্যমান, যা জাভিয়ান তাকে কাঁধে তুলে নেওয়ার সময় নষ্ট হয়েছে। সেই দৃশ্য জাভিয়ান নিজ চোখেই দেখে। অন্য সময় জাভিয়ান দৃষ্টি সরিয়ে নিত,
কিন্তু আজ পেছন থেকে ওই রকম ভঙ্গিমায় দাঁড়ানো মেয়েটার পেটের দিকটা শাড়ি টেনে দেয়। সেরেমনি সেরে ওয়াশরুমে কায়নাতকে যখন দেখছিলাম না, সাথে তোমাকেও না, আমি কতটা টেন্স ছিলাম তুমি জানো? জাভিয়ান আয়নার অবয়ব মাপে তাদের। লোকটা বৃহৎ, আর আয়নাজ এক ছোট্ট পক্ষে তার নিকট। জাভিয়ানের চেহারায় অযথা রাগ নয় কি? তাহলে কি অযথা ক্রোধ? কেন? তাকে নিয়ে এত ভাবনার আছেই বাকি। আপনি এখন প্রিন্সেস জ্যাসমিনকে নিয়ে ভাবেন। আপনি আমাকে কোলে তুলেছেন কেন? ও কাঁধে। হ্যাঁ, কাঁধে তুলেছেন কেন? আপনি আমার স্বামীর অধিকার। আয়নাজ পুরো কথা আজ বলার ইচ্ছেও ছিল না। সে মাথা নুইয়ে ফেলে। কেমন যেন করছে বুকের ভেতরটা। কায়নাত এইখানে, তারা এমন কিছু জানলে অবস্থা রাখবে না মুখ দেখানোর। হু ইজ প্রিন্সেস জেসমিন? ওর সাথে আমার কি? তোমার হাজবেন্ডের বেশিরভাগ অধিকার আমি হরণ করেছি, এটাই বলার ছিল? জাভিয়ান তার কাঁধ ধরে ঘুরে দাঁড় করায় তাকে। প্রিন্সেস জেসমিনের সাথে ঘটা কাণ্ডে সে এতটা বিরক্ত যে ওই মেয়েটার অস্তিত্বই ভুলতে যাচ্ছে। আয়নাজ নড়ে। কাজ ছাড়ানোর চেষ্টা করলে জাভিয়ান ভুরু কুঁচকে তাকায়। দৃষ্টি তার ঠোঁটের উপর ছিলে যাওয়া জায়গায়। বৃদ্ধা আঙুল ছোঁয়ালে সেথায় আয়নার চোখ খিচে বলে জলে। কিভাবে করেছ এটা? উফ মেয়েটা। জাভিয়ান টিস্যু দিয়ে ঠোঁটের উপরের দিকটা আলতো মুছে দেয়। আয়নাজ জাভিয়ানকে ধাক্কা দিতে চায়, কিন্তু লোকটাকে স্পর্শ না করে সে কিছুটা পিছু হওয়ার জন্য উদ্যত হলেই জাভিয়ান তার কোমর চেপে ধরে। টাচ মিবি। আয়নাজ দুদিকে মাথা নাড়ে। না, আমি এমন মাই না, আমি এমন মেয়ে না। আমি বাজে মেয়ে না। আপনি সরে যান। প্রিন্সেস জেসমিন আপনার বাগদত্তা এখন। ওনার সাথে আপনার সব কাজ। কথাগুলো বললেও আয়নাজের ভীষণ কান্না পায়। সে হু হু করে কান্নায় মশগুল হয়। পায়ের উপরেও কেমন একটা ধ্বংসপীড়া নেমেছে। কায়নাতকে মনে মনে গালমন্দ করে সে। এঙ্গেজমেন্ট না হলে বাগদত্তা কিভাবে হয়? আমি তোমার জন্য টেন্স ছিলাম। আর কিছুই আমার মাথায় ছিল না তখন। আমার যত কাজ তুমি অগোছালো মেয়েটা তোমার আয়ত্তে নিয়েছ। জাভিয়ান তার থুতনিতে আঙুল ছোলায়। মানে? কিং তো বলল, কিংয়ের কথায় আমি নাচবো? আমাকে অন্যের কথায় নাচার লোক মনে হয়? আয়নাজকে ছাড়ে জাভিয়ান। মেয়েটা দোটানায় ভুগছে। সে নরম দৃষ্টিতে তার পানে চায়। জাভিয়ান কক্ষে থাকা একটা চেয়ারে বসে। আয়নাজ ওভাবেই দাঁড়িয়ে থাকে। তাহলে প্রস্তাব নাকচ করেছে জাভিয়ান রোহান? তাও প্রিন্সেসকে বিয়ে করতে নাকচ করেছে? আয়নাজ জিহ্বা দিয়ে ঠোঁট ভিজায়। তার গাঢ় লিপস্টিক ঠোঁটের পাশে লেপ্টে যায়। জাভিয়ান তার এমন অবস্থা দেখে কিছুটা হেসে ওঠে। চিবুকের নিচে হাত রেখে পাশে তাকে বিড়বিড় করে, রাগাচ্ছা বাচ্চা, পাগল মেয়ে। আপনি প্রিন্সেস জেসমিনের সাথে বিয়েতে রাজি না হয়ে হাসছেন? আয়নাজ তার বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে কঠোর লোকটাকে। জাভিয়ান তার কথার উত্তর দেয়নি। কেবল চেয়ে রইল অগাছালো একটা মেয়েকে, যে শাড়ি পরে তার হৃদয়কে আজ দখল করলো তার নামে। হত্যা তো অনেক আগেই করেছে এই পাগল মেয়েটা তার অন্তরকে। তো কি কাঁদবো? এই তোমার এত সমস্যা কী নিয়ে? জাভিয়ান তাকে গমগমে সুরে প্রশ্ন করে। কই না, কিছু না। মেয়েটা খুশি হয় মনে মনে। কি সাংঘাতিক ব্যাপার! আয়নাজের সেই বুকের কষ্টটা এখন নেই। একদম নেই। সে যে জাভিয়ানের জন্য কষ্ট পাচ্ছিল, এটা কি বলবে লোকটাকে? পরক্ষণে মাথা নাড়ে দুদিকে। না না আয়নাজ, লোকটা তোকে কাঁচা খেয়ে ফেলবে। এই পাগল, মাথা নাড়াচ্ছ কেন এমন? জাভিয়ানের প্রশ্নে সে বোকা বোকা হাসে। হাতের উল্টো পিঠে কপালে মুছে বলে, এমনিতেই আমি তো পাগল তাই। ব্রেনলেস বি, এদিকে আসো। জাভিয়ান তাকে হাতের ইশারায় ডাকে। লোকটাকে আজ কেমন কেমন অচেনা লাগছে আয়নাজের। সব সময়কার যে দম্ভকার একটা আচরণ করে, চোখে তেজ নিয়ে থাকে, তাকে ভয়ানক দৃষ্টিতে দেখে, আজ সেসব কেমন মিয়ে। কোথায় আয়নাজের জন্য একটা মায়া দেখতে পাচ্ছে জাভিয়ানের খরগোশটা। আয়নাজ মাথা নাড়ে। সে হাঁটতে গেলে পায়ে ব্যথা অনুভব করছিল, তাই লোকটার সামনে না হাঁটার পণ করে। কায়নাতের ব্যাপারে যদি কিছু জানে, নিশ্চয়ই হট্টগোল করে ছাড়বে জাভিয়ান। আমি উঠলে কিন্তু আমার কোলে এনে বসাবো আয়নাজ। আমি এমনিও রেগে আছি। জাভিয়ান চেয়ারে ঘা এলিয়ে দেয়। তার দৃষ্টিতে রাগ স্পষ্ট। মেয়েটা ভয় পায়, আর কোলে উঠতে চায় না সে। তাই ধীরে পা ফেলে বুঝে পায়ে বেশ ব্যথা। জ্বর ছেড়েছে, অল্প সময় পড়বে, তাই শরীরটাও খুব দুর্বল। আয়নাজ মুখে শব্দ না করলেও কেমন যেন ব্যথায় মুখটা তার নীল হয়ে আসে। জাভিয়ান লক্ষ্য করে সবটা। চেয়ারে বসে বলে ওঠে, বলো তুমি পায়ে ব্যথা পেয়েছো আয়নাজ? মিথ্যে বললে আমি নিজ হাতে তোমার শাড়ি ওঠাবো। জি সার্গো, ব্যথা পেয়েছি। আয়নাজ খুবই ধীর সুরে আওড়ায়। জাভিয়ান উঠে চেয়ারটা তার দিকেই টেনে নেয়। মেয়েটার বাহু ধরে বসার ইশারা করে। বিনা বাক্যে সে ঝুঁকে যায় তার অবয়বের ওপর।
আয়নাজ কিছুটা নড়ে ওঠে, দৃষ্টি নামিয়ে লোকটাকে বলে, আমি ঠিক আছি স্যার গো, আপনি একটু দূরে সরে গিয়ে বসুন না। কেন? আমি কাছে থাকলে কি হয়? কি সমস্যা হয়? জাভিয়ান মেয়েটার অধরে লেপ্টে যাওয়া লিপস্টিক বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে। সেই আঙুল নিজের সম্মুখে এনে অধর ছোঁয়ায়। জাভিয়ানের কপালে 2 গোছা চুল এসে হানা দেয়। দৃষ্টি নিভু খেলা, তামাটে সুদর্শন যুবকের খরসান চোয়াল, আখির সেই নিভু নজর অত্যন্ত মনকাড়া। আয়নাজের ভেতরে উত্তাল ঝড়। সে এমন একটা দিন স্বামীর সাথে কাটাবে বলে ধার্য করেছিল, সেটাও জাভিয়ান কেড়ে নিল তার থেকে। আয়নাজের লাজে অপমানের শঙ্কায় বুকটা ধড়ফড় করে ওঠে। সে 2 হাতে অধর চেপে ধরে, দৃষ্টি বিস্ফোরিত, অথচ জাভিয়ান তার মুখে আটকে। এমন রূপ লোকটার আয়নাজ কখনো দেখেনি। কি হবে এখন? স্যার, স্যার গো। আয়নাজ কথা শেষ করার পূর্বেই জাভিয়ান তার আঘাতের দিকটা দেখতে উতলা হয়। এই পাগল মেয়ে আবার কি করেছে পায়ে সেটা ভেবে অস্থির। জাভিয়ান শাড়িতে হাত দিলে আয়নাজ লাফিয়ে ওঠে, চেয়ার পড়ে তার পেছনে। অসম্ভব, অসম্ভব স্যার গো, আপনি যদি এমনটা করেন তাহলে আমাকে বিয়ে করতে হবে। করবেন আমাকে বিয়ে? এইসব জিনিস ফ্যান্টাসি আমার হাজবেন্ডের সাথে হবে বলে আমি নিজেকে সব কিছু থেকে বাঁচিয়ে এসেছি। আর আপনি আপনি আমার কোমর পেট পা সব দেখে। আয়নাজ তার চঞ্চল মুখের খেই হারিয়ে যাতা বলে ফেলে এখন বিপাকে। সে দেখল জাভিয়ান শটান দাঁড়িয়ে পড়ে, তার ভাবভঙ্গি বোঝার নেই, কিন্তু জাভিয়ান তার ঘাড় কাত করে, মেয়েটাকে নিজের দিকে টেনে নেয় আবারও। তার চুল সরিয়ে ব্লাউজের উপরিভাগ খোলা পিঠে আঙুল বুলিয়ে দেয়। আখির পলক না ফেলেই তার বলিষ্ঠ দেহের সাথে আয়নাজের অবয়ব লেপ্টে দেয়। মেয়েটার নরম মেটলি অবয়বের ছোঁয়ায় উত্তপ্ত জাভিয়ান অত্যন্ত নরম নিচু আওয়াজে শুধায়, হোয়াট ডিড ইউ সে আয়নাজ?